আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। জাতীয় সংসদ নির্বাচন 2 পর্বে মোতায়েন, আগে পরে 7 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। উপদেষ্টার সঙ্গে বৈঠক, ভারতে বিশ্বকাপ না খেলার সিদ্ধান্তে অটল বাংলাদেশ। শহীদ হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ধানের শীষের প্রার্থী থাকতেও ভাড়া করতে হয়েছে, রুমিন ফারহানা। আমাকে ভোট দিলে প্রকৃতপক্ষে বিএনপি ক্ষমতায় আসবে, রাশেদ খান। ফেলানী হত্যার 15 বছর, এনসিপির ভারতীয় হাইকমিশনমুখী মিছিল আটকে দিল পুলিশ। জাতীয় সংসদ নির্বাচন 2 পর্বে মোতায়েন, আগে পরে 7 দিন মাঠে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামী 12 ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে দেশজুড়ে 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এক্ষেত্রে ভোট কেন্দ্রভিত্তিক নিরাপত্তা থেকে শুরু করে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স পরিচালনা সবকিছুর সমন্বয় থাকবে রিটার্নিং কর্মকর্তার অধীন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে, তবে পরিপত্রটি আজ বুধবার প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। পরিপত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে শান্তি শৃঙ্খলা রক্ষায় পুলিশ, আনসার, ভিডিপি, কোস্টগার্ড নিয়োগ করা হবে এবং স্থানীয় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে ইন এইড টু সিভিল পাওয়ারের আওতায় সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, 2 পর্বে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। প্রথম পর্বে চলমান যারা মোতায়েন রয়েছেন তারা বলবৎ থাকবেন। দ্বিতীয় পর্বে ভোট কেন্দ্রিক মোতায়েন, যেখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা 8 থেকে 14 ফেব্রুয়ারি পর্যন্ত মোট 7 দিন দায়িত্ব পালন করবেন। পরিপত্রে বলা হয়, নির্বাচনী এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষায় সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে। বিজিবি, র্যাব, এপিবিএন ও আনসার ব্যাটালিয়ন জেলা, উপজেলা ও থানা ভিত্তিক কাজ করবে। কোস্টগার্ড দায়িত্বে থাকবে উপকূলীয় এলাকায়। সব বাহিনী রিটার্নিং কর্মকর্তার কাছে রিপোর্ট করবে এবং তার নির্দেশ ও পরামর্শ অনুযায়ী দায়িত্ব পালন করবে। প্রয়োজনে মোবাইল ও স্ট্রাইকিং টিম পুনর্বিন্যাস করা যাবে। আইন শৃঙ্খলা সমন্বয় সেল গঠন করার কথা জানিয়ে পরিপত্রে বলা হয়, পুলিশ, আনসার, ভিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড ও র্যাবের সমন্বয় স্থাপন করতে হবে। এই সমন্বয় সেলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 1 জন করে প্রতিনিধি থাকবেন। পরিপত্রে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সার্বক্ষণিক সেবা প্রদানের জন্য এমার্জেন্সি 999-এ বিশেষ টিম গঠন করে আইন শৃঙ্খলা সমন্বয় সেলের সঙ্গে সংযুক্ত করতে হবে। ওই টিম নির্বাচন সংক্রান্ত প্রাপ্ত অভিযোগ বা তথ্যের বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সরাসরি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও এলাকা ভিত্তিক আইন শৃঙ্খলা সমন্বয় সেলে পাঠাবে। উপদেষ্টার সঙ্গে বৈঠক, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড় অবস্থানেই থাকছে। আজ এ বিষয়ে পরামর্শ করতে সচিবালয়ের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে দেখা করতে যান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি, সহ-সভাপতি ও কয়েকজন বোর্ড পরিচালক। সভা শেষে কয়েকটি সূত্রে জানা গেছে, ভারতে টি-20 বিশ্বকাপ খেলতে না যাওয়ার বিষয়ে বাংলাদেশ অনড়। আগামী 2-1 দিনের মধ্যে আইসিসিকে এ বিষয়ে চিঠি দেয়া হবে। শহীদ শরীফ ওসমান হাদি হত্যার বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সন্দেহ, তারা মনে করছে এই হত্যাকাণ্ডের বিচার যাতে না হয় সেই ষড়যন্ত্র চলমান রয়েছে। এ কারণেই বিচার নিয়ে, অভিযোগপত্র নিয়ে, আসামি ধরা নিয়ে টালবাহানা চলছে। আজ বুধবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি রিফাত রশিদ এসব কথা বলেন। রিফাত রশিদ বলেন, বাংলাদেশের ইন্টেলিজেন্স একজন আসামিকে ধরতে পারে না, এটা আসলে সন্দেহের উদ্রেক ঘটায়, বরং আসামিকে যাতে না ধরা হয় তাদের সেই নির্দেশ দেওয়া হয়েছে। অবিলম্বে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সভাপতি বলেন, হত্যাকারীদের পেছনে থাকা কুশীলবদের নাম জনগণের সামনে প্রকাশ করে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে। এই জায়গা থেকে বাংলাদেশের ছাত্র জনতা ছাড় দেবে না। তিনি বলেন, এই হত্যার বিচার না করে যারা নির্বাচনের মাঠে যাচ্ছেন, বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। এ সময় রিফাত রশিদ আগের 3 দফা দাবি কিছুটা পরিবর্তন করে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 3 দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হল, 1. মাহাদি ও সুরভিকে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং ওমর ফারুক সহ সব হেনস্থাকারী পুলিশ ও প্রশাসনের কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠনপূর্বক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ধানের শীষের প্রার্থী ভাগতেও ভাড়া করতে হয়েছে রুমিন ফারহানার। ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ও সদ্য বিএনপি থেকে বহিষ্কৃত বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, গত 25 বছর এই আসনে কোনো ধানের শীষের প্রার্থী ছিল না। 2018 সালে বিএনপি থেকে উকিল আব্দুস সাত্তার ভুইয়া জয়লাভ করলেও তিনি আওয়ামী লীগে যোগ দেন। 25 বছরের এই দীর্ঘ সময়ে নেতাকর্মীদের একটাই দাবি ছিল দলের প্রার্থী দেওয়ার, কিন্তু তা না করে প্রার্থী ভাড়া করতে হয়েছে। সেই প্রার্থীর মার্কা খেজুর গাছ। এখন শুনতে হয় ধানই নাকি খেজুর গাছ। মূলত হাঁস যেমন বাঘ হয় না, তেমনি খেজুর গাছও ধান নয়, কারণ ধান হচ্ছে মানুষের প্রাণ। মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের কুচনি গ্রামে নির্বাচনী পথসভায় একথা বলেন তিনি। বিগত 17 বছর শেখ হাসিনার মতো শক্তিশালী সরকারের চোখে চোখ রেখে কথা বলেছি দাবি করে তিনি আরও বলেন, তাই মানুষ আমাকে ভালোবাসে, কারণ গত 17 বছর যখন বড় বড় নেতারা ফোন বন্ধ করে রেখেছিলেন, যখন নেতাকর্মীদের ধান ক্ষেত আর বিলে রাত কাটাতে হয়েছে, তখন মানুষ আমাকে কথা বলতে দেখেছে। তখন তারা আশ্বস্ত হয়েছিল কেউ না কেউ আছে তাদের জন্য কথা বলার, তাই আপনারাও আমাকে ছেড়ে যাবেন না। প্রসঙ্গত, সরাইল ও আশগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার বুধন্তি ও চান্দুরা ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন বিএনপি তাদের শরিক দল জমিয়েতে উলামায়ে ইসলাম বাংলাদেশের জন্য ছেড়ে দিয়েছে। আমাকে ভোট দিলে প্রকৃতপক্ষে বিএনপি ক্ষমতায় আসবে, রাশিদ খান। ঝিনাইদহ 4 আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সদ্য সাবেক সাধারণ সম্পাদক রাশিদ খান বলেছেন, আমাকে ভোট দিলে প্রকৃতপক্ষে বিএনপি ক্ষমতায় আসবে। আমাকে ভোট দিলে তারেক রহমানকে বিজয় করা হবে। সুতরাং দল কাকে প্রার্থী দিয়েছে তার চেয়ে বড় কথা হল আগামীর যে নির্বাচন, এই নির্বাচনে ধানের শীষে মানুষ ভোট দিচ্ছে কিনা। এবারের নির্বাচন বাংলাদেশের অন্যান্য নির্বাচন থেকে আলাদা, কারণ এবার রয়েছে উচ্চ কক্ষ ও নিম্ন কক্ষ। মঙ্গলবার দুপুরে ঝিনাইদহ শহরতলির মুরারিদহ এলাকার নিজ বাড়িতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, স্বতন্ত্র প্রার্থী যিনি হবেন তার ভোট তো কাজে দেবে না। বিএনপির ভোটাররা, সমর্থকরা ও নেতৃবৃন্দরা অত্যন্ত সচেতন। তারা মনে করে ধানের শীষের বিকল্প নেই। যদি উচ্চ কক্ষে আসন বেশি পেতে হয়, সেক্ষেত্রে ভোট ধানের শীষে দিতে হবে। সরকার গঠনের জন্য আসনগুলোতে জিতে আসা খুবই গুরুত্বপূর্ণ। রাশিদ খান বলেন, বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ তারা কি আসলে স্বতন্ত্র প্রার্থীকে গ্রহণ করবে? তাদের জায়গা থেকে আলাপ আলোচনার মাধ্যমে স্বতন্ত্র প্রার্থীর বিষয়টা সুষ্ঠু সমাধান করা যায় সেই চেষ্টা করা হচ্ছে। এই সমস্যা শুধু ঝিনাইদহ 4 আসনেই নয়, আরও বিভিন্ন আসনে। ফেলানী হত্যার 15 বছর এনসিপির ভারতীয় হাইকমিশনমুখী মিছিল আটকে দিল পুলিশ। সীমান্তে ফেলানী খাতুন হত্যাকাণ্ডের বিচার দাবিতে ভারতীয় হাইকমিশন অভিমুখে জাতীয় নাগরিক পার্টির এনসিপির আধিপত্যবাদবিরোধী যাত্রা আটকে দিয়েছে পুলিশ। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফের গুলিতে বাংলাদেশি কিশোরী ফেলানী হত্যার 15 বছর পূর্তিতে এনসিপির ঢাকা মহানগর উত্তর শাখা আজ বুধবার এ কর্মসূচির ডাক দিয়েছিল। আজ বিকেলে বাড্ডার শাহজাদপুরে জড়ো হয়ে বাড়িধারায় ঢাকার ভারতীয় হাইকমিশন অভিমুখে মিছিল শুরু করেন এনসিপির নেতাকর্মীরা। হাইকমিশনের কাছাকাছি যাওয়ার আগে পুলিশ ব্যারিকেড দিয়ে মিছিলটি আটকে দেয়। এনসিপির নেতাকর্মীরা তখন কুড়িলমুখী সড়কে দাঁড়িয়ে স্লোগান ও বক্তব্য দেন। এ সময় দিল্লি না ঢাকা, ঢাকা কাঠতারের ফেলানি, আমরা তোমায় ভুলিনি, ভারতীয় আগ্রাসন রুখে দাও জনগণ সহ বিভিন্ন স্লোগান দেন এনসিপির নেতারা। পুলিশের বাধায় সামনে এগোতে না পেরে সড়কের রিকশায় দাঁড়িয়ে বক্তব্য দেন এনসিপির নেতারা। পরে সেখানে কর্মসূচি শেষ করেন। এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব বলেন, সীমান্তে তখন শুধু ফেলানিকে ঝুলিয়ে রাখা হয়নি, সেখানে বাংলাদেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা ঝুলিয়ে রাখা হয়েছিল।